কারিগর সে তো ধৈর্যের বংশধর। দিস ইজ রন ইসলাম হিয়ার, ওয়েলকাম টু আওয়ার হ্যাক্স অনলাইন কলেজ। আজকে তোমাদের সাথে আবার নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। তোমাদের শর্ট সিলেবাস যেটি বলা হয়েছিল সে অনুযায়ী আমি কিন্তু ক্লাস করাচ্ছি। ওকে, তাহলে আজকে চলে যাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 1। ঠিক আছে, তোমাদেরকে এরকম কতগুলো ভিডিও দেওয়া হবে কমপ্লিটিং সেন্টেন্সের উপর, সেগুলো অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, আমার লিঙ্কগুলো নিচে দেওয়া আছে। ওকে, তাহলে দেখো, কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে অবশ্যই আমরা বলেছিলাম যে আমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে প্রথম ধারণা থাকতে হবে। এখান থেকে কিন্তু হচ্ছে 2 থেকে 3টি করে প্রশ্ন আসে কমপ্লিটিং সেন্টেন্সে, মোট আসে 10টি থেকে এখান থেকে হবে কটি? 3টি। ঠিক আছে বিষয়টা। এরপর কন্ডিশনাল থেকে আবার 3-4টি আসে। এরপর হচ্ছে আদার্স কিছু বেসিক নিয়ম আছে, সেগুলো থেকে কিছু প্রশ্ন আসে, এবং হচ্ছে কি প্রবাদ বাক্য। তো প্রবাদ বাক্য থেকেও কিছু প্রশ্ন আসে। ক্লিয়ার বিষয়টা? সেগুলো আমি তোমাদেরকে নোট আকারে দিয়ে দিব। এখন আপাতত হচ্ছে আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1 অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করি আগে। যদি সেন্টেন্স স্ট্রাকচারই না জানো তাহলে কিন্তু তুমি কোনো সেন্টেন্সে আনসার করতে পারবে না। ঠিক আছে বিষয়টা? কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্সটাকে পূর্ণ করা। ওকে, তাহলে দেখো, সর্বপ্রথমেই তোমরা একটু এই পাশে চলে আসো। এই পাশে আমি দিয়ে রেখেছি যে 5টা ভার্বের অনেকগুলো। এক পাশে রেখেছি ফাইনিট ভার্ব, আর এক পাশে রেখেছি নন ফাইনিট ভার্ব। অনেকেই বলেছিলে ভাইয়া ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব চিনি না, সেগুলো আজকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। অন্য একটা ভিডিও তো দেখিয়েছি। এখন দেখো যে এই পাশে দিয়ে রেখেছি ফাইনিট, এই পাশে দিয়েছি নন ফাইনিট। আমার একটা বাক্য হতে গেলে অবশ্যই এখানে একটা ফাইনিট ভার্ব দরকার। একটা সাবজেক্টের সাথে একটা ফাইনিট ভার্ব অবশ্যই দরকার হয়। একটা যদি পূর্ণাঙ্গ বাক্য তোমার প্রয়োজন হয় বা গঠন করতে হয়। ঠিক আছে, তাহলে ফাইনিট ভার্ব কাকে বলবো? ভার্ব 1 আর হচ্ছে ভার্ব 2, অর্থাৎ ভার্বের বেস ফর্ম আর পাস্ট ফর্মটাকে বলবো কি আমরা? ফাইনিট ভার্ব। এই দুটাই হচ্ছে কি ভাইয়া? ফাইনিট। আর এখানে দেখছো 3টা ভার্ব, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে জিরান্ড আর ইনফিনিটিভ। ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5, এগুলো হচ্ছে আমার নন ফাইনিট ভার্ব। মনে রাখবা, কখনোই নন ফাইনিট ভার্ব দ্বারা একটি পূর্ণাঙ্গ বাক্য হতে পারে না। ঠিক আছে বিষয়টা? নন ফাইনিট ভার্ব দ্বারা বেসিক্যালি হচ্ছে আমরা ফ্রেজ গঠন করে থাকি, কিন্তু ক্লজ গঠন করা যায় না, বা হচ্ছে কি আমার সেন্টেন্স তৈরি করা যায় না। তো নন ফাইনিট ভার্বগুলোকে আমরা ফাইনিট ভাবে পরিণত করতে পারি এইভাবে। যদি নন ফাইনিট ভার্বগুলোর আগে টু বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অথবা হ্যাভ ভার্ব যুক্ত করি। দেখো, নন ফাইনিট ভার্বগুলোর আগে কি যুক্ত করি? যদি হচ্ছে আমরা টু বি ভার্ব অথবা তোমার অক্সিলারি ভার্ব যুক্ত করি, তখন কিন্তু সেটা আবার হয়ে যাবে ফাইনিট ভার্ব, তখন সেটা আর নন ফাইনিট থাকে না। আমি যদি শুধুমাত্র বলি ডান, তাহলে এটা হচ্ছে কি একটা নন ফাইনিট ভার্ব। কিন্তু যদি বলি ভাইয়া হ্যাভ ডান, তখন কিন্তু এই অংশটুকু হচ্ছে ফাইনিট ভার্ব। ক্লিয়ার? আবার আমি যদি বলি তোমার গোয়িং, তখন হচ্ছে এটা নন ফাইনিট ভার্ব, কারণ এটা হচ্ছে কি জিরান। আবার যদি বলি ভাইয়া ইজ গোয়িং অথবা আর গোয়িং, তখন কিন্তু সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। এইভাবে তোমরা একটু মনে রাখো, খাতায় নোট দিয়ে রাখো। এই নন ফাইনিট ভার্বগুলোর আগে টু বি ভার্ব, অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব এইগুলো যুক্ত হলে সেটা হয়ে যাবে ফাইনিট ভার্ব। আশা করি এই অংশটুকু তোমরা বুঝেছো। পরবর্তীতে এগুলো আমি আরো দেখাবো। দেখো একটা বাক্য কিভাবে তৈরি হয়। আমি যদি বলি দ্য চিলড্রেন, ঠিক আছে, দ্য চিলড্রেন এনজয়িং আ লট। একটু দেখো তো বাক্যটি কি ঠিক আছে কিনা। এখানে কি সাবজেক্ট আছে দ্য চিলড্রেন, কিন্তু এখানে কিন্তু আমার কি নেই? এখানে আমার কোনো ফাইনিট ভার্ব নেই। কারণ কি? এখানে এনজয়িং অর্থাৎ জিয়ান ব্যবহৃত হয়েছে। যেহেতু এখানে ফাইনিট ভার্ব নেই, সেহেতু আমাদেরকে কি করতে হবে? ফাইনিট ভার্ব নিয়ে আসতে হবে। তো আমরা এটাকে যদি এইভাবে করি, এখানে একটি আর বসিয়ে দিই, টু বি ভার্ব বসিয়ে দিলাম যে কোনো, তাহলে কি সেটা কি বাক্যটা পূর্ণ হচ্ছে না? ফাইনিট ভার্বে পরিণত হচ্ছে না? তখন কিন্তু সেটা রাইট। দেখো দ্য চিলড্রেন্স আর এনজয়িং এ লট, তখন কিন্তু সেটা ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা? যখন হচ্ছে কি আমার নন ফাইনিট ভার্ব থাকবে, তখন তুমি নন ফাইনিট ভার্বগুলোকে ফাইনিট চেষ্টা করবা, ফাইনিট ভার্বে পরিণত করার চেষ্টা করবা। আবার যদি হচ্ছে বাক্যটা এইভাবে বলতাম যে হচ্ছে দ্য চিলড্রেন এনজয় অথবা এনজয়েড আ লট, তখন কিন্তু বাক্য ঠিক আছে। দেখো তো এটা কি? এটা হচ্ছে ভার্বের টু ফর্ম। ঠিক আছে, আমরা কি বলেছিলাম? একটা সেন্টেন্স তৈরি হতে গেলে তাকে অবশ্যই একটা সাবজেক্ট লাগে আর একটা ফাইনিট ভার্ব দরকার হয়। কখনো কখনো সাবজেক্ট ছাড়াও আমরা ফাইনিট ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে পারি। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই ছিল আমার সেন্টেন্সের মূল বিষয়। এখন
তোমাদেরকে আমি একটু ধারণা দিয়ে দিই এই ক্লাসেই ক্লজ সম্পর্কে, কিন্তু যারা হচ্ছে ক্লজ পারো না, ক্লজের প্রকারভেদগুলো পারো না, তারা হচ্ছে আমার লিঙ্ক ডিসক্রিপশনে ক্লজের ভিডিওগুলো দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? ওকে, ক্লজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে সংক্ষেপে আমরা দিয়েছি কি পিসি, শেখার জন্য। যারা শেষ পর্যন্ত থাকবে তারা কিন্তু অনেক মজার মজার জিনিস দেখতে পাবা। ওকে, একটু ভালো করে খেয়াল করো। প্রিন্সিপাল ক্লজই হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকেই আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। তাহলে যেই ক্লজে হচ্ছে কি, বা যেই সেন্টেন্সে হচ্ছে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? আর প্রিন্সিপাল ক্লজকে আবার অন্য কথায় বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ, দেখো সাবঅর্ডিনেট ক্লজকে আবার অন্য কথায় বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। এই জন্য আমরা চিহ্ন দিয়ে রেখেছি ডিসি, ঠিক আছে? এই ভিডিওগুলো তোমরা দেখে নিবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে। একটু দেখো সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলবো? যদি হচ্ছে আমার WH ওয়ার্ড, হু, হুইচ, দ্যাট, দো, অলদো যুক্ত কোনো সেন্টেন্স থাকে অথবা কোনো খণ্ডবাক্য থাকে, তখনই সেটা হচ্ছে কি ভাইয়া আমার সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? বিষয়টা কখনোই সাবঅর্ডিনেট ক্লজ একটা পূর্ণাঙ্গ বাক্য হতে পারে না। তোমরা খাতায় একটু নোট দিয়ে রাখো। আবার একটু বলছি, কখনোই সাবঅর্ডিনেট ক্লজ একটা পূর্ণাঙ্গ বাক্য হতে পারে না, সেটাকে বলা হয় একটা খণ্ডবাক্য, ঠিক আছে বিষয়টা? ওকে, আমি দেখাবো কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা আর হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর দেখো কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, কোঅর্ডিনেট ক্লজ কাকে বলবো? কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমার যদি দুইটা প্রিন্সিপাল ক্লজকে একত্রে যুক্ত করে, তাহলে সেগুলোকে বলবো আমরা কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কয়টা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে? দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে, ঠিক আছে বিষয়টা? এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে যে হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কোনটি। তোমরা একটু উদাহরণগুলো একটু লিখতে হবে, না হলে আমি বুঝবো না, ঠিক আছে? আমি কিছু উদাহরণ দিচ্ছি, দেখো। I will meet her when she arrives. ওকে, একটু ভালো করে খেয়াল করো তো, একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এখানে এই হচ্ছে একটি সেন্টেন্স, এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে, আবার একটা ফাইনাইট ভার্বও দেওয়া আছে। এই যে উইল মিট, যদি কোনো ভার্বের আগে আমার অক্সিলারি ভার্ব অথবা হচ্ছে কি যে কোনো সাহায্যকারী ভার্ব বসে, তখন কিন্তু আমরা সেটা বলেছিলাম কি ফাইনাইট ভার্ব। তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এই অংশটুকুকে বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ বলতে পারি? প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যদি আমরা এই অংশটুকুর দিকে তাকাই, তাহলে দেখো when she arrives, ঠিক আছে? যখন সে পৌঁছালো। হ্যাঁ, এখানে কি যুক্ত আছে? WH ওয়ার্ড যুক্ত আছে না? এটাই হচ্ছে কি ভাইয়া আমার ডিসি, অর্থাৎ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটি হচ্ছে কি আমার প্রিন্সিপাল ক্লজ। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। WH ওয়ার্ড যুক্ত অথবা এই যে এগুলো তোমরা একটু লিখে রাখো, অথবা আমার পরবর্তী ভিডিওগুলো দেখে রেখো। হু, হুইচ, দ্যাট এই যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, তখন সেটাকে বলা হয় আমার ডিপেন্ডেন্ট ক্লজ। আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ কখনোই পূর্ণাঙ্গ বাক্য হতে পারে না, এতটুকু মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, তো যদি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তার সাথে অবশ্যই আমাদেরকে একটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত করতে হবে, না হলে ওই সেন্টেন্সটি হচ্ছে ভুল। বোঝা গেছে বিষয়টা? আবার বলছি, একটা ডিপেন্ডেন্ট ক্লজ অথবা একটা সাবঅর্ডিনেট ক্লজ যদি দেয়া থাকে তোমার প্রশ্নে, অবশ্যই তোমাকে সেখানে গ্যাপে একটা প্রিন্সিপাল হতে হবে, যে কাজটি আমি করেছি। when she arrives, দেখো এটা হচ্ছে কি আমার ডিপেন্ডেন্ট ক্লজ। যখন সে পৌঁছালো, একটা কিছু শুনতে ইচ্ছা করছে না, এটা কিন্তু খণ্ডবাক্য। তারপর আমি কি বসলাম? I will meet her, আমি তার সাথে কি করলাম? মিট করলাম, ঠিক আছে, বা করব। বোঝা গেছে? এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। এই ছিল আমার সাবঅর্ডিনেট আর হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? কিন্তু কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে কিন্তু দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করা হয়। কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে কয়টা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করা হয়? দুইটা। আচ্ছা, একটু দেখাচ্ছি। দেখো, আমরা এরকম বলি না যে হচ্ছে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, এরকম বলি কিনা? দেখো তো একটু ভালো করে। এই যে বাট, এটা হচ্ছে কি একটা কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে বিষয়টা? তো এর আগে দেখো তো সাবজেক্ট,
তারপরে হলো কি ভার্বের বেস ফ্রম ভার্ব ওয়ান, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান থাকলে সেটা কি ফাইনাইট ভার্ব, তাহলে এই অংশটুকু কোন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজে দেওয়া আছে। আবার দেখো সাবজেক্ট আছে আবার ফাইনাইট ভার্ব দেওয়া আছে, তাহলে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি কি বলেছি যে কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে থাকে। ঠিক আছে বিষয়টা, আশা করি তোমরা বুঝেছো। এখন তোমাদেরকে দেখাবো যে হচ্ছে এই ক্লজ যুক্ত থাকলে কিভাবে সেন্টেন্স মেকিং করব। এটা একটু ভালো করে শর্ট টেকনিকে শিখে নাও, তোমাদের অনেকটা উপকার দিবে। ঠিক আছে বিষয়টা, একটু দেখো ভাইয়া, যে যদি ডিসি থাকে তোমার প্রশ্নে, তখন তোমরা এখানে একটা পিসি বসায় দিবা। পিসি মানে প্রিন্সিপাল ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজ বললেই একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আবার যদি পিসি থাকে তাহলে এখানে একটা ডিসি বসায় দাও। ঠিক আছে, এটা আগে পরে হতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, ডিসি না বসাইয়া এখানে আবার আরেকটা পিসিও বসাইতে পারো যদি হচ্ছে এখানে কমা দেওয়া থাকে, কোনো সমস্যা নেই। আবার ফ্যান ভয়েস দেখো, ফ্যান ভয়েস যারা জানো না তারা ভিডিওগুলো দেখবা, আমি ক্লজের ভিতর ভিডিও এগুলো আলোচনা করেছি। তো ফ্যান ভয়েস হচ্ছে কি এফ এ ফর, এতে হচ্ছে এন্ড, এন এ নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এস এ হচ্ছে ছো। তো এই এন বাট অর যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে তার আগে একটা পিসি বসাবা, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, আবার পরে হচ্ছে কি একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব বসিয়ে দিবা। ক্লিয়ার? তাহলেই হচ্ছে কিন্তু আমাদের বাক্য হয়ে যায়। এই ছিল আমার সেন্টেন্স স্ট্রাকচারের 1 নম্বর রুলস। এরপর 2 নম্বর রুলস দেখো, তোমরা এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। আমি একটু পর কিছু প্রশ্ন সলিউশন করে দিচ্ছি, ক্লাসটা একটু বড় নেব। এরপর দেখো, যদি 2 নম্বর রুলস হচ্ছে যে আমার কোনো ফ্রেজ থাকে, দেখো একটু ভালো করে, বিকজ অফ, ইন স্পাইট অফ, ডেসপাইট, প্রিপোজিশন, উইদাউট, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তখন কিন্তু সেটা হচ্ছে কি আমার ফ্রেজ। যখন তোমরা বিকজ অফ, ইন স্পাইট অফ, ডেসপাইট, প্রিপোজিশন এগুলো যুক্ত কোনো সেন্টেন্স দেখতে পাবা, তখন পরবর্তী সেন্টেন্সে যদি হচ্ছে গ্যাপ দেয়া থাকে বা তোমার ব্ল্যাঙ্ক দেয়া থাকে, তখন সেখানে হচ্ছে একটা পিসি বসায় দিবা, সাবজেক্ট আর কি বসাবা, ফাইনাইট ভার্ব। ঠিক একইভাবে যদি পিসি থাকে তাহলে একটা ফ্রেজ বসাতে পারো, ভার্বের সাথে আইজি যুক্ত করে বসায় দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমি এবার উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এগুলো করবে। দেখো, আই একটা উদাহরণ দিচ্ছি, স এ গার্ল। ঠিক আছে, দেখো তো এটা কোন সেন্টেন্সে দেওয়া আছে, তোমাদেরকে এখানে একটা গ্যাপ দেওয়া আছে ধরো। ঠিক আছে, এরকম একটা কি দেওয়া আছে, ব্ল্যাঙ্ক দেওয়া আছে। তো তোমাকে এখানে বলছে যে কমপ্লিট করতে সেন্টেন্সটা। তো এখানে দেখো কোন ক্লজ এটা, আই স আ গার্ল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি পিসি, যেহেতু পিসি দেয়া আছে সেহেতু আমরা কি বসাবো, এখন একটা ডিসি বসায়া দিই। বসানো যায় না? বসানো যায় কিনা? অবশ্যই বসানো যায়। তাহলে বসাই হু, এই যে হু যুক্ত করে দিলাম, তারপর তোমার মতো করে তুমি বসাও, হু ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড। ঠিক আছে, ইন দ্য পন্ড, অথবা হু ওয়াজ রিডিং আ বুক। ঠিক আছে বিষয়টা, আমি একটি বালিকা দেখেছিলাম যে নাকি বই পড়ছিল। ক্লিয়ার? এইভাবে হচ্ছে আমরা সেন্টেন্স গুলো গঠন করতে পারি। দেখো এখানে পিসি দেওয়া ছিল, আমি কি বসালাম, একটা তোমার ডিপেন্ডেন্ট ক্লজ ডিসি বসিয়ে দিয়েছি। আবার যদি হচ্ছে এই অংশটুকু না দেয়া থাকতো, এখানে যদি গ্যাপ দেয়া থাকতো, লেখা আছে কি হু ওয়াজ সুইমিং ইন দা পন্ড, বলে দিলাম এরকম আই স আ গার্ল, একটা কিন্তু ফাইনাইট ভার্ব বসাচ্ছি, এই সাবজেক্ট আবার কি বসিয়েছি, ফাইনাইট ভার্ব বসিয়েছি। ক্লিয়ার বিষয়টা? এইভাবে হচ্ছে তোমরা পূর্ণ করতে পারো। আরো উদাহরণ দেখাচ্ছি, তোমরা লিখে লিখে পড়ো, কিছু উদাহরণ আমি দিচ্ছি, একটু খেয়াল করো। যদি আমি লিখি দিস ইজ দ্য বুক, একটু দেখো এটা কোন ক্লসে আছে, এটা প্রিন্সিপাল ক্লসে আছে। এই যে সাবজেক্ট মেইন ভার্ব, তাহলে এটা হচ্ছে কি আমার প্রিন্সিপাল ক্লস। তাহলে এখানে একটা বসাই না, এখানে একটা আমরা ডিসি বসাই, ডিসি দিয়ে চেষ্টা করি যে হুইচ আই ওয়ান্টেড, হুইচ আই ওয়ান্টেড, দিস ইজ দ্য বুক, এটাই হচ্ছে সেই বই যেটা আমি চেয়েছিলাম। ক্লিয়ার বিষয়টা? এইভাবে, বা হুইচ ইজ ভ্যারি ইন্টারেস্টিং, এরকম বসাতে পারি, দিস ইজ দ্য বুক, এটাই হচ্ছে সেই বই যেটা হচ্ছে খুবই কি ইন্টারেস্টিং। মোট কথা হচ্ছে তুমি এখানে WH ওয়ার্ড অথবা দ্যাট এগুলো বসাতে পারো, দ্যাট বসিয়ে সেই অংশটুকু কি করতে পারো, পূর্ণ করতে পারো। যদি আমার প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে এখানে একটা কি দিবা, ডিপেন্ডেন্ট ক্লজ বসায় দিবা। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপর আরো কিছু উদাহরণ দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। যদি এইভাবে বলি
যে হচ্ছে একটু ধরো when তানিয়া came home, আচ্ছা দেখো তো এটা কোন ক্লজে দেওয়া আছে, when যেহেতু যুক্ত আছে তাহলে এটা দেয়া আছে আমার ডিসি তে। তাহলে এখন ডিসি থাকলে অবশ্যই কিন্তু আমাকে একটা পিসি দরকার, এখানে কি বসাতে হবে, পিসি বসাতে হবে। তাহলে পিসি মানে কি, পিসি মানে হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে কি ফাইনিং ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনিং ভার্ব বসাই দিই। দেখো when তানিয়া কেম হোম, ঠিক আছে, তাহলে আমি বসাম আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন, ঠিক আছে। দেখো আমি কিন্তু এই যে এটা ওয়াচিং হবে, ফাইনিট ভার্ব বসাই, সাবজেক্ট আবার একটা কি বসিয়েছি, ফাইনিট ভার্ব বসিয়েছি, অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে কিন্তু আমার বাক্য হয়ে গেল। যখনই ডিসি থাকবে তখনই তোমাকে অবশ্যই একটা কি করতে হবে, পিসি বসাতে হবে। এবার তুমি তোমার মতো করে এরকম আরো অনেক কোশ্চেনের সলিউশন করতে পারবে যদি হচ্ছে তুমি ভালো করে চেষ্টা করো। ওকে, আমি আরো কিছু উদাহরণ দেখাচ্ছি এই বক্স থেকে এবার, ঠিক আছে। তোমরা একটু লিখে নিবা, সুন্দর করে একটু লিখে নাও। একটু দেখো, যদি আমি বলি টু প্রসপার ইন লাইফ, ভালো করে খেয়াল করো, তোমার এইখানে গ্যাপ দেওয়া আছে, ঠিক আছে বিষয়টা, টু প্রসপার ইন লাইফ। তাহলে এটা হচ্ছে কি একটা ফ্রেজ, কারণ কি আমরা বলেছি এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে তখন সেটা হচ্ছে কি একটা ইনফিনিটিভ ফ্রেজ, আর ফ্রেজ থাকলে কি কি বসাতে হবে, এখানে একটা পিসি বসাতে হবে। তাহলে পিসি বসায় দাও, ঠিক আছে বিষয়টা। তাহলে সাবজেক্ট আর হচ্ছে কি ফাইন ভার্ব বসাতে হবে। টু প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে গেলে আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, ঠিক আছে বিষয়টা। এইভাবে তুমি হাজারো বাক্য বানাতে পারো। ক্লিয়ার? আমি আরো কিছু দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে লিখে পড়ো, আমার এখানে জায়গা বেশি নেই, তারপর আমি চেষ্টা করি, ঠিক আছে। ওকে, এরপর দেখো যদি এরকম থাকে উইদাউট ওয়ার্কিং হার্ড, দেখো এই অংশটুকু কি আছে ভাইয়া, গ্যাপ দেওয়া আছে। এখন তোমাকে গ্যাপে বসাতে বলছে, তো উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া। একটু মনে রাখবা, এগুলো আমি একটু বিশ্লেষণ করে দিই। যখনই উইদাউট থাকবে তখনই এইখানে যেই সেন্টেন্সটি বসাবা সেই সেন্টেন্সের ভার্বের সাথে একটি নট বসিয়ে দিবা, ঠিক আছে। কারণ উইদাউট হচ্ছে কি একটা নেগেটিভ, ঠিক আছে বিষয়টা। তাহলে লেখো উইদাউট ওয়ার্কিং হার্ড কি, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, ঠিক আছে বিষয়টা। তুমি উন্নতি করতে পারবে না, ইউ কান্ট প্রসপার ইন লাইফ, অথবা ইউ ক্যান শাইন ইন লাইফ, যেটাই বসাও ইন লাইফ। ক্লিয়ার? এইভাবে তুমি পূর্ণ করতে পারো। দেখো আমি এটা কিন্তু হচ্ছে কি পিসি বসিয়েছি, বেশি কিন্তু চেঞ্জ করিনি, ঠিক আছে বিষয়টা। ওকে, আরো কিছু দেই। আবার যদি হচ্ছে মনে করো যে এরকম দেয়া থাকে, ইউ কান্ট অ্যালাউ, ঠিক আছে। দেখো এই অংশটুকু দেয়া আছে, তোমাকে গ্যাপে বলা হয়েছে যে এই অংশটুকু পূর্ণ করো। তাহলে দেখো তো এটা কিন্তু আমার একটা পিসি দেয়া আছে, কি দেয়া আছে, পিসি, অর্থাৎ সাবজেক্ট প্লাস কি আছে, ফাইন ভার্ব। তুমি অ্যালাউ হতে পারবে না কি ছাড়া। দেখো তো আমরা যা যদি পিসি দেয়া থাকে তাহলে আমরা ফ্রেজগুলো বসিয়ে দিতে পারি না, অবশ্যই পারি। তাহলে ফ্রেজ বসায় দাও, উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া তুমি কি করতে পারবে না, অ্যালাউ হতে পারবে না। একটু বসিয়ে নাও তোমরা, ঠিক আছে, উইদাউট পারমিশন। ক্লিয়ার? এইভাবে আমরা পূর্ণ করতে পারি। আবার দেখো আরো কিছু উদাহরণ আমি দিচ্ছি, এটা তোমাদের জন্য অনেকটা উপকার হবে। Despite all his attempt to solve the problem, আচ্ছা দেখো এই অংশটুকু গ্যাপ আছে, এখানে কি আছে যে despite all his attempt to solve the problem, প্রবলেমটা সলভ করতে তার শত চেষ্টা থাকা সত্ত্বেও সে কি করতে পারে নাই। এগুলোর কিন্তু বিশ্লেষণগুলো আমরা হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্সে দেখিয়েছি যে কোনটার অর্থ কি, বিকজ অফ, ইন স্পাইট অফ কখন বসে এবং তার অর্থটা কি হয় এবং কেমন সেন্টেন্স মেকিং করে সেগুলো কিন্তু আমরা বলে দিয়েছি। তারপর এখানে একটু বলে দিচ্ছি, ডেসপাইট ইন স্পাইট সবসময় হচ্ছে দুটি বিপরীত বাক্যকে যুক্ত করবে, একটা অংশ পজিটিভ হলে পরের অংশটুকু নেগেটিভ হয়। তো দেখো এই অংশটুকু কিন্তু পজিটিভ, ডেসপাইট অল হিজ অ্যাটেম্প টু সলভ দ্য প্রবলেম, প্রবলেমটা সলভ করতে তার চেষ্টা থাকা সত্ত্বেও, কঠোর চেষ্টা থাকা সত্ত্বেও সে কি করতে পারে নাই, সে সলিউশন করতে পারে নাই। দাও তোমার হি
কান্ট সলভ দিস, সেটি সলিউশন করতে পারে নাই, ঠিক আছে, বা হি ক্যান নট গেট গুড রেজাল্ট। বোঝা গেছে বিষয়টা, সে ভালো মার্ক পায়নি। এইভাবে তুমি বসাতে পারো তোমার মতো করে। দেখো এটাও কিন্তু একটা ফ্রেজ, এটা কিন্তু ফ্রেজ, কারণ কি এই যে প্রিপোজিশন যুক্ত আছে ডেসপাইট, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, ডেসপাইট মানে কি সত্ত্বেও, তোমরা একটু লিখে নিও। ডেসপাইট অল হিজ অ্যাটেম্প্ট টু সলভ দ্য প্রবলেম, প্রবলেমটা সলিউশন করতে শত চেষ্টা থাকা সত্ত্বেও কি করতে পারে নাই, হি কান্ট সলভ দিস, সে সলিউশন করতে পারেনি। অথবা হি কুড নট দিতে পারো তোমরা এটা, হ্যাঁ, পারেনি আর কি, ঠিক আছে বিষয়টা। এইভাবে আরো কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা একটু নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য উপকার হবে। এগুলো তোমাদের বোর্ড প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায় বা আসছে এরকম। আচ্ছা দেখো, আমি যদি বলি এভরিবডি লাভস হিম, আচ্ছা দেখো তো এটা কিসে দেয়া আছে, এই যে এভরিবডি হচ্ছে সাবজেক্ট, লাভস হচ্ছে ভার্ব, ফাইনিক ভার্ব, তাহলে এটা কি ভাইয়া পিসি। যেহেতু পিসি তে আছে আমরা একটা ফ্রেজে আনসার করতে পারি, আবার হচ্ছে কি ডিসি তেও আনসার করতে পারি, তো আমরা হচ্ছে কি ফ্রেজে আনসার করে দিই। এভরিবডি লাভস হিম, তাকে প্রত্যেকেই কি করে ভালোবাসে, তো দিয়ে দাও বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার কারণে, বিকজ অফ মানে হচ্ছে কি কারণে, আর যখনই হচ্ছে বিকজ অফ বসাবা বা এগুলো বসাবা তখনই হচ্ছে তারপরে একটা পসেসিভ বসাতে পারো এবং পসেসিভের পর একটা নাউন বসাতে পারো, অথবা তুমি ভার্বের সাথে আইএনজি বসাতে পারো, ঠিক আছে বিষয়টা। তাহলে দেখো এভরিবডি লাভস হিম বিকজ অফ হিজ অনেস্টি, তুমি আরো অনেক কিছু বসাতে পারো, বিকজ অফ হিজ ক্যারেক্টার, এরকম অনেক কিছু বসানো যায়, ঠিক আছে বিষয়টা। আচ্ছা এরপর আরো কিছু দিচ্ছি। আচ্ছা আমরা যদি এরকম বলি যে এভরিবডি হেটস নাসির, ঠিক আছে। আচ্ছা ক্রিকেটার নাসির, তাহলে কি হবে, এভরিবডি হেটস নাসির, প্রত্যেকেই নাসিরকে কি করে, ঘৃণা করে। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, বিকজ, বসাতে পারি না, বিকজ অফ হিজ ক্যারেক্টার, ঠিক আছে, এভাবে বসানো যায় কিনা, ক্যারেক্টার, এভাবে তোমরা বসাতে পারো। অথবা যদি হচ্ছে তোমরা একান্তই এই পিসি থাকা সত্ত্বেও তোমরা যদি চাও যে ভাইয়া আমরা তো এইখানে বসাবো হচ্ছে একটা ডিসি বসাবো বা আরেকটা পিসি বসাতে চাই, কি বসাতে চাই, ডিসি অথবা পিসি বসাতে চাই, তো ডিসি বসাতে গেলে যদি বিকজের সাথে অফ না বসাও এরকম, তখন কিন্তু শুধু বিকজ বসাতে হবে। যদি শুধুমাত্র বিকজ বসাই তখন বিকজের পর একটা সাবজেক্ট বসাতে হবে। তাহলে বিকজ দেখো হিজ ক্যারেক্টার ইজ লো, ঠিক আছে। দেখো বিকজের পর অফ বসাই নেই যেহেতু তার সাবজেক্টটা বসাতে হবে। একটু দেখো এখানে হিজ ক্যারেক্টার, এটা কিন্তু সাবজেক্ট, ঠিক আছে বিষয়টা। তারপর এটা হচ্ছে কিন্তু ভার্ব, এটা হচ্ছে যা থাকার থাকে এক্সটেনশন, ক্লিয়ার বিষয়টা। এইভাবে হচ্ছে কি আমরা বাক্যগুলো পূর্ণ করতে পারি। তো তুমি যদি হচ্ছে জাস্ট এই অংশটুকু যদি ভালো করে পড়ো, ইনশাল্লাহ পরবর্তী সময় আরো কিছু দেখাবো। এত কিছু একটা ক্লাসে দেখানো সম্ভব হয় না, তারপরও যত শর্ট টেকনিকে পেরেছি আমরা দেখানোর চেষ্টা করেছি। আরো কিছু উদাহরণ আমার দেওয়া উচিত ছিল, আমি দিয়ে দিব তোমাদেরকে লাইভ ক্লাসগুলোতে, তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, যারা হচ্ছে ভাইয়া ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিবে। আর হচ্ছে তোমরা আমার কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় পার্টটি আমার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে, কন্ডিশনাল, সেখান থেকে আরো অনেক কিছু জানতে পারবে, ক্লিয়ার। এভাবে পার্ট অনুযায়ী তোমাদেরকে ভিডিও দেওয়া হবে, তোমরা যাতে হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে পারো। আর হচ্ছে ভাইয়া সবাই শেয়ার করবেন। আর আমার একটি বই আছে, সেটা হচ্ছে টেক্সট হ্যাকার্স নামে আমি একটি বই বের করেছি। তোমরা ইচ্ছা করলে এটা হচ্ছে তোমার প্রিপোজিশন, তারপর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিমস, স্পেলিং, হ্যাঁ, এই যেগুলো মেডিকেল বা হচ্ছে তোমার টেক্সট বই থেকে প্রশ্ন এসে থাকে, বিশেষ করে বি ইউনিট, তাদের জন্য সম্পূর্ণ টেক্সট বইয়ের উপর ভিত্তি করে এই বইটা তৈরি করা হয়। তোমরা চাইলে এটা হচ্ছে যে কোনো স্থানে পড়তে পারো, খুব ছোট একটা বই, দেখতে সুন্দর, তুমি অটোরিকশায় বসে পড়তে পারো, বাসে বসে পড়তে পারো, ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ এখান থেকে অনেক কমন পাবে, যেহেতু সব প্রশ্ন তোমার টেক্সট বইয়ের উপর ভিত্তি করেই হয়। মাত্র সুলভ মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।